আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত করা হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেয়া শুরু হয়েছে বলে জানানো হয়। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতি এবং তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করতে বঙ্গভবনে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিজেদের মধ্যে বৈঠক শেষ করে সেনাবাহিনীর কোস্টারে করে সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে প্রবেশ করেন তারা। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা প্রদান করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাইরে অন্য উপদেষ্টাদের নামও প্রকাশ করবেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের পাশাপাশি আলোচনায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন খান। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি বঙ্গভবনের সামনে থাকা আমাদের সহকর্মী মুকসিমুল আহসানের কাছে। মুকসিমুল, আপনি তো বঙ্গভবনে আছেন, আপনি দেখেছেনও যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীর নেতারা সেখানে প্রবেশ করেছেন। তো এখন পর্যন্ত ওখানকার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আফসানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোট ১৩ জন সমন্বয়ক এই বঙ্গভবনে প্রবেশ করেছেন এবং তারা রাষ্ট্রপতি এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে এখানে এসেছেন এবং তাদের সাক্ষাতের মূল উদ্দেশ্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটি কেমন হবে এবং সেখানে কারা কারা দায়িত্ব পাবেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যই তারা এসেছেন। আমরা ইতোমধ্যেই বলতে পারি যে সর্বমোট মানে যে বিষয়গুলো নিয়ে তারা আলোচনার জন্য এখানে এসেছেন সেখানে ইতোমধ্যে ১.৫ ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ ৬টার সময় তারা এসেছেন, এখন পর্যন্ত তারা বের হননি। আমরা ধরেই নিতে পারি যে ১.৫ ঘন্টা ধরেই ইত্যাদি বিষয়, এই অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কী হবে, কারা থাকবেন, কিংবা তাদের পরামর্শ কিংবা তাদের প্রস্তাব কী, সে বিষয়গুলো নিয়ে আলোচনা মূলত হচ্ছে। এবং তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক এখানে এসেছেন, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং আরেকজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন। এই দুইজন শিক্ষকও তাদের সঙ্গে এসেছেন। এখন আলোচনাটি আসলে কোন পর্যায়ে রয়েছে সেটি বলা একটু কঠিন, তবে একটি তথ্য দেওয়া সম্ভব, সেটি হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি আজ নতুন যে সরকার গঠিত হতে যাচ্ছে বা অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হতে যাচ্ছে সেটির চূড়ান্ত তালিকাটি আজকে আমরা হয়তো পাবো না, কিংবা আজকে শপথ গ্রহণটি হচ্ছে না। এটি আমরা অনানুষ্ঠানিক সূত্রের খবর থেকেই জানতে পেরেছি এবং বাস্তবতাও হচ্ছে যে এই যে কোটা সংস্কার আন্দোলনে যারা এতদিন ছিল, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা, তারা মূলত তাদের প্রস্তাবগুলো দেওয়ার জন্য এখানে এসেছেন। গতকাল আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এখানে আসতে দেখেছি। বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজতে ইসলাম, খেলাফত, মজলিস, ইসলামী আন্দোলন সহ অনেকগুলো দল ছিল, কিন্তু সেখানেও তাদের সঙ্গে আলাপ হয়েছে, কিন্তু সেখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল নেতারা ছিল না। আজ তারা আসছেন, তারা তাদের প্রস্তাবগুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরবেন। তারপরে হয়তো আগামীকাল, যতটুকু জানতে পেরেছি, আগামীকাল দুপুরের পর হয়তো সেই তালিকাটি চূড়ান্ত হতে পারে এবং নতুন যে সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে সেটিতে কারা থাকছে, কি থাকছে এবং শপথটি, সেটির জন্য আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে। আফসানা, এই হচ্ছে বঙ্গভবন এলাকা থেকে সবশেষ খবর। দর্শক, জানছিলাম বঙ্গভবনের সর্বশেষ খবর। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতির নির্দেশে সাজা মওকুফ করে তাকে মুক্তি দেয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর দিনই মুক্তি পেলেন বেগম খালেদা জিয়া। ইমরুল আহসানের রিপোর্ট। ৬.৫ বছর পর মুক্তি দেওয়া হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। অনেকদিন থেকেই সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির দাবি জানিয়ে আসছিল তার দল বিএনপি।
2018 সালের 8ই ফেব্রুয়ারি বন্দী করা হয় বিএনপি চেয়ারপারসনকে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দিয়ে ওই দিন তাকে কারা অন্তরীণ করা হয়। বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের রায়ের পর 1 বছরের বেশি সময় ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয় বেগম খালেদা জিয়াকে। পরে হাইকোর্ট তার সাজার মেয়াদ বাড়িয়ে 10 বছর করে। পরবর্তীতে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের আরেকটি মামলায় তাকে 7 বছরের কারাদণ্ড দেয় আদালত। বিএনপি বরাবরই অভিযোগ করে আসছে, শেখ হাসিনার সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তাদের নেত্রী। কারাগারে অসুস্থ হয়ে পড়লে 2019 সালের 1 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। বারবার বলেছি যে একটা বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করার জন্য, কিন্তু সরকার এই কথায় কোনো কর্ণপাত করেননি। তারা তাকে আজকে আবার সেই পিজি হাসপাতালে নিয়ে এসছেন। আমরা তার স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন, শঙ্কিত, এবং আমরা সেই জন্যই বারবার করে বলছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক। কোভিড মহামারী ছড়িয়ে পড়লে 2020 সালের 25শে মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে অস্থায়ীভাবে মুক্তি দেয় শেখ হাসিনার সরকার। এরপর থেকে 6 মাস পর পর তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়। দল ও পরিবারের তরফ থেকে চিকিৎসার জন্য বহুবার দেশের বাইরে পাঠানোর দাবি জানানো হলেও প্রতিবারই আইনের দোহাই দিয়ে সে দাবি প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সরকার। কারাগারে সুচিকিৎসা না দেওয়ায় বেগম জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কারাগারে তাকে স্লো পয়জনিংয়ের অভিযোগও ওঠে। মুক্ত হলেও বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম জিয়া। চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে কবে নাগাদ বাসায় ফিরবেন সেই বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি চিকিৎসকরা। রাজনীতিতে ফিরবেন কিনা সেই বিষয়টি খোলাসা করেননি দলের নেতারা। উনি যখন নিজেকে মনে করবেন যে সে ইজ ফিট, তিনি অত্যন্ত অসুস্থ, আপনারা জানেন। আমরা কাল রাতেই তার সাথে দেখা করেছি, অত্যন্ত অসুস্থ। সুতরাং যখনই তিনি সুস্থ হবেন, ফিট মনে করবেন, তখন তিনি জনগণের সামনে উপস্থিত হবেন। তবে দলের নেতাকর্মীদের প্রত্যাশা, সুস্থ হয়ে আবারও দলের হাল ধরবেন বেগম খালেদা জিয়া। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকায়। সেখানে আছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, আপনি এভারকেয়ার হাসপাতালে আছেন, খালেদা জিয়া ওখানে ভর্তি আছেন। এর বিষয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আমি এই মুহূর্তে এভারকেয়ার হসপিটালের সামনেই অবস্থান করছি এবং আমরা খালেদা জিয়ার যখন মুক্তির খবরটি পেলাম তারপর থেকে কিন্তু এখানে অবস্থান করছি। আমার পেছনেই ঠিক যে এভারকেয়ার হাসপাতালটি রয়েছে এবং এখানেই এখনও চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তো মুক্তির খবরটি জানার পর আসলে বেগম জিয়ার পক্ষ থেকে যে বার্তাটি দেওয়া হয়েছিল, দেশবাসীকে আসলে শান্ত থাকার জন্য বলা হয়েছে এবং তার চিকিৎসকরা যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন তার অবস্থা স্বাভাবিক রয়েছে, তবে তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন এবং যে তথ্যটি আসলে দেশবাসী জানার আগ্রহ নিয়ে বসে আছেন যে তিনি আসলে হাসপাতাল থেকে কখন তার বাসায় ফিরবেন অথবা রাজনৈতিক নেতাকর্মীদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা, মিটিংয়ে অংশগ্রহণ করবেন কিনা, সে তথ্যটি সাধারণ দেশবাসী যেমন জানার অপেক্ষা আছেন, আমরাও কিন্তু সেভাবে অপেক্ষা আছি। এখন পর্যন্ত দলের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে এরকম কোনো তথ্য কিন্তু আমরা আসলে পাইনি এবং আমরা এজন্য দেশবাসীকে এই বিষয়ে নির্দিষ্ট কোনো খবর দিতে পারছি না। তবে চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে আলোচনা করে তারা বেগম জিয়ার যারা চিকিৎসক বোর্ডের সদস্য রয়েছেন তাদের সাথে আলোচনা করেই মূলত আসলে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে হাসপাতালে রাখা হবে নাকি বাসায় নিয়ে যাওয়া হবে। তো তার এই হাসপাতালের চিকিৎসক বোর্ডের পরামর্শ যখনই আসবে, আসলে বাসায় নেওয়ার সিদ্ধান্ত যখন হবে, তখনই তারা আসলে বিষয়টিকে গণমাধ্যমকে জানাবেন এবং তখন হয়তো আপনার মাধ্যমে আমরাও দেশবাসীকে জানিয়ে দিতে পারবো। দর্শক, জানছিলাম বেগম খালেদা জিয়ার সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি। আজকের মধ্যেই অন্তর্বর্তী সরকার গঠনের দাবি জানিয়েছে বিএনপি। একই সাথে 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি করেছে দলটি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে ছাত্ররা অন্তর্বর্তী সরকারের যে রূপরেখা দিয়েছে সে প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের প্রতি সম্পূর্ণ আস্থা আছে, তবে সরকার সর্বদলীয় সম্মতির ভিত্তিতে হওয়া উচিত। এছাড়া দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। ইমরুল হাসানের আরেকটি রিপোর্ট।
দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় সভায়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি আপনাদেরকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে, শুভেচ্ছা জানাচ্ছি একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশায়। অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে দলের অবস্থান তুলে ধরার পাশাপাশি ছাত্রদের ঘোষিত রূপরেখা নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত, যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা আপনার একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। মিডিয়া হাউস ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার নিন্দা জানিয়ে সবাইকে তা থেকে বিরত থাকার আহ্বান জানায় বিএনপি। একই সাথে দেশবাসীর প্রতি দলের প্রধান বেগম খালেদা জিয়ার বার্তাও তুলে ধরেন মির্জা ফখরুল। ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এখানে এখন এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ, এবং জনগণকে তিনি অ্যালার্ট থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। এখনও যারা এখন এই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন, তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের উত্তরও দেন তিনি। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্রদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া কোনো সরকার না মানার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি সমন্বয়কদের। এছাড়া দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেয়া হবে বলেও জানান নেতারা। বিস্তারিত নূর হোসেনের রিপোর্টে। ছাত্র জনতার বিপ্লবের পর দেশের শান্তি শৃঙ্খলা আনতে দেশবাসীর প্রতি বারবার আহ্বান জানাচ্ছেন বিপ্লবের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমরা মুক্তিগামী ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি, শিগগির ফ্যাসিস্ট হাসিনা সরকারের সংসদ ভেঙে দেওয়ার আহ্বানও জানিয়েছেন সংগঠনটির সমন্বয়করা। আমরা বাংলাদেশে স্থিতিশীলতা চাচ্ছি, সমাজে ন্যায় বিচার চাচ্ছি, সেজন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান রাখুন, শান্তিপূর্ণভাবে এবং অহিংসভাবে এবং সকল পরিকল্পনাকে, ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য সদা সতর্ক থাকুন। বিপ্লবের বিরুদ্ধে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শত শত শহীদের লাশের উপর দাঁড়িয়ে যে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লব আমরা কখনো ব্যাহত দেব না, সেই বিপ্লব কখনো বৃথা হতে দেওয়া যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে যারা এখন এই অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্ব দানকারী প্রতিনিধিদের সাথে কথা বলেই হচ্ছে পরবর্তী যে রাজনৈতিক সরকার পরবর্তী সরকার গঠিত হবে সেটাকে বাস্তবায়ন করতে হবে। আমরা বলেছি আমরা কোনো সেনা সমর্থিত কিংবা সেনা পরিচালিত আমরা কোনো সরকার চাই না। সংখ্যালঘু সহ রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তার দায়িত্ব নিতে প্রত্যেক এলাকায় কমিটি করার আহ্বান তাদের। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি আহ্বান করছি। বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি জেলায় প্রতিটি ইউনিয়নে আপনারা একটি স্ব উদ্যোগে একটি কমিটি গঠন করবেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করবেন।
গণমাধ্যমে হামলা করে একটি মহল বিপ্লবকে বেহাত করার চেষ্টা করছে বলে উল্লেখ করেন সমন্বয়করা। গণমাধ্যমের সাথে ছাত্র জনতার একটা মেলবন্ধন আছে, ভালো সম্পর্ক ছিল। এখন এই সম্পর্ক বিনষ্ট করে বিশ্বের কাছে দেখাতে চাচ্ছে একটা কুচক্রী মহল যে গণমাধ্যমের প্রতি ছাত্র জনতার আক্রোশ আছে। আসলে গণমাধ্যম যে ছাত্র জনতাকে সাহায্য করেছে এতদিন যাবৎ, এটাকে তারা এটার বিরুদ্ধে গিয়ে মানে এটার জন্য তারা গণমাধ্যমের উপর প্রতিশোধ নিতে চাচ্ছে ওই কুচক্রী মহলটা, এবং একই সাথে ছাত্র জনতাকে একটা বেহাত বিপ্লব দেখাতে চাচ্ছে, একটা অরাজকতা সৃষ্টি করছে এমন কিছু দেখাতে চাচ্ছে। আমরা এই কুচক্রী মহল থেকে সবাইকে সাবধান থাকতে বলবো এবং তাদেরকে যে কোনো জায়গায় প্রতিরোধ করার জন্য আহ্বান জানাবো। এছাড়া দ্রুত দেশের সবকিছু স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন ছাত্রনেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকুরি থেকে অব্যাহতি দেয়াসহ সেনাবাহিনীর উচ্চ পদস্থ বেশ কয়েকজনকে রদবদল করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাজধানী ঢাকা শহরে ট্রাফিক সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নেই আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য। গণভবন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এলেও এখনও জাতীয় সংসদ ভবন অরক্ষিত। সাধারণ মানুষ পালন করছে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব। রাস্তায় গণপরিবহন কম, বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জাতীয় সংসদ ভবন, ভেতরে ঢুকে পড়েছেন হাজারো জনতা। পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসেছেন অসংখ্য মানুষ। দক্ষিণ প্লাজায় নিজেদের স্মৃতিকে ধরে রাখছেন। গণভবনে ঢুকতে না পারলেও আশপাশের রাস্তায় সাধারণ মানুষের নিয়ন্ত্রণে। রাস্তায় নেই কোনো ট্রাফিক পুলিশ। সীমিত আকারে চলাচল করা পরিবহনগুলোও মেনে চলছে নিয়ম। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অলস বসে আছেন শত শত যাত্রী। জেদ্দা, দাম্মাম, কাতার, কুয়েত, মালয়েশিয়া বেশিরভাগ ফ্লাইটই বাতিল হচ্ছে অজানা কারণে। এ নিয়ে কথা বলতেও রাজি নন কর্মকর্তারা। ভোর 7 টাকা করছি, আসার পরে দেখলাম যে লেখা আছে কলমপুরে ফ্লাইট ঠিক আছে। কিছুক্ষণ আগে জানতে পারলাম যে ফ্লাইট ক্যান্সেল। ভিতরে গেলাম, তারা বলতেছে রাত্রে আবার 12টা, আবার 12টা আবার ক্যান্সেল হয় কিনা তা বলতে পারি। এখানে গতকালকে আসছিলাম রাত্রে, আমি আসার পরে সেখানে কোনো পাই নাই। আমি আবার বোর্ডিংয়ে চলে গেছি। বোর্ডিং থেকে এখনও আসছি, এখনও যোগাযোগ করছি, বলতেছে এখানে ভাই আমাদের কিছু করার নাই, তারা বিমান নিয়ে আসলে তখন আমরা এখানে আপনাদেরকে না, এখনো বিমান আসে নাই। পুরো বিমানবন্দর এলাকায় 2-1 আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন ছাড়া পুরো এলাকাই অরক্ষিত। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ বিরোধী রাজনৈতিক নেতারা। মুক্ত হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আপেল শাহরিয়ার রিপোর্ট। দেশের জন্য আত্মত্যাগকারী বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তির নির্দেশের খবরে মুক্তিকামী মানুষের ঢল ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে। একই সঙ্গে সরকার পতনে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের মুক্তিতে জড়ো হন হাজারো মানুষ। বুধবার বিকেলে কারাগার থেকে বের হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্র জনতার এ ত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা, স্কুল কলেজের সে সমস্ত ছাত্রছাত্রীদের যাদের শহীদী আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে, সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একে একে কারাগার থেকে বের হন বিএনপি নেতা আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহ দলটির বেশ কয়েকজন নেতা।
এই বিজয় গণতন্ত্রের বিজয়। আজকের এই বিজয় একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের বিজয়। আমরা সবাইকে এই মুহূর্ত থেকে ধৈর্য ধারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং এই দেশটাকে আমরা নতুনভাবে গড়তে চাই। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিতে দেশবাসীকে অভিনন্দন জানাই। বিরোধী রাজনৈতিক দলের নেতারাও মুক্তি পান। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এতগুলি মানুষ মারা গেছে, এটা তো আসলে আমাদের জন্য প্রচন্ড দুঃখজনক একটা ব্যাপার। এই ঋণ তো আসলে আমরা শোধ করতে পারবো না এবং এই রক্ত বিসর্জন দিয়ে তারা আমাদের যা উপহার দিয়েছে, এই দেশকে যা উপহার দিয়েছে, সত্যি কথা বলতে রাজনীতিবিদ হিসেবে তো আমরা তা দিতে পারি নাই। সরকার পতন আন্দোলনে যুক্ত থাকায় অন্যায়ভাবে গ্রেপ্তার রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মুক্তিতে এমন ঢল প্রায় দেশের বেশিরভাগ কারাগারের সামনে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্দেশে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের যারা বের হয়েছেন তাদের কণ্ঠে ছিল একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ। দেশ থেকে পালাতে গিয়ে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের 2 নেতা আটক হয়েছেন। মঙ্গলবার বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের চেষ্টা করলে ইমিগ্রেশনে আটকে দেওয়া হয় জুনায়েদ আহমেদ পলককে। পরে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। দুপুরে দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ ও চিত্রনায়ক রিয়াজ। এছাড়া দেশ ত্যাগের সময় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে আটকে দেয় আখাউড়া ইমিগ্রেশন বিভাগ। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি, মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। দূতাবাসে আশ্রয় চেয়েছেন অনেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রস্তাবিত ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দীর্ঘ 13 বছর পর দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে তিনি এই ঘোষণা দেন। দ্রুততম সময়ের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের দাবিও জানান জামায়াতের আমির। এছাড়া দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূসের ব্যাপারে ছাত্ররা ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে। ছাত্ররা করতেই পারে, কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল, তাদেরকে আমরা সম্মান করি। আমরা শুধু রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন তাদেরকেও শুনেন। তিনি কথা দিয়েছেন তাদের শুনবেন। এখন তারা কি শোনাবেন এবং রাষ্ট্রপতি কি শুনবেন এটা একটা বিষয়। আর স্টেক হোল্ডারে অনেকগুলা দল আছে, সিভিল সোসাইটি আছে, রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরকে বলেছেন। সুতরাং এটাতে একটু সময় লাগবে। আমরা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না। মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসার সময় কক্সবাজারের টেকনাফ সাগরে রোহিঙ্গাদের বহনকারী নৌকা ডুবে শিশুসহ 14 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন 17 রোহিঙ্গা। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাখাইন রাজ্যে আরাকান আর্মি এবং সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের মুখে পালিয়ে আসার সময় দুপুরে এই দুর্ঘটনা হয়। টেকনাফ সদরের হাবিরছড়া ও রাজারছড়া পয়েন্ট এলাকায় সাগরে ডুবে যায় নৌকাটি। পরে শিশু, কিশোর, নারীসহ 14 জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় কয়েকজনকে। বেঁচে যাওয়া রোহিঙ্গাদের তথ্য মতে নৌকাডুবিতে এখনও নিখোঁজ রয়েছেন 17 জন। আলোচিত আয়নাঘরের বন্দিদশা থেকে ছাড়া পেয়েছেন জামায়াত ইসলামীর সাবেক আমির গোলাম আজমের নিখোঁজ ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আজমি এবং জামায়াত নেতা মীর কাশেম আলীর ছোট ছেলে ব্যারিস্টার মীর আরমান আলী। আজমিকে রাজধানীর বাড্ডা এবং আরমানকে উত্তরায় আজ ভোরে ফেলে রাখা হয়। সেখান থেকে তারা নিজেদের বাসায় ফিরে যান। 2016 সালের 9 আগস্ট ক্যান্টনমেন্টের বাসা থেকে সাদা পোশাকে জামায়াত নেতা মীর কাশেম আলীর ছোট ছেলে ব্যারিস্টার আরমান আলীকে গোয়েন্দা পরিচয়ে তুলে নেওয়া হয়। একই দিনে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আজিমকে মগবাজারের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই 2 জন নিখোঁজ ছিলেন। গত 8 বছরে তাদের নিখোঁজের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
পরিবারকে কোনো তথ্য জানাতে পারেনি। তাদের মুক্তি দিতে দেশে বিদেশে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো বিবৃতি দিয়ে বিভিন্ন সময় দাবি জানায়। ঢাকার রাস্তায় ট্রাফিক পুলিশের কাজ করছেন শিক্ষার্থীরা। সবাইকে ট্রাফিক আইন মেনে চলাচলের ব্যাপারে আহ্বান জানান তারা। তবে পুলিশ না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। এদিকে পুলিশের সদস্য এবং পুলিশের স্থাপনায় আক্রমণের ঘটনা যাতে না ঘটে সেজন্য রাজনৈতিক নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আবির আহমেদের রিপোর্ট। এ যেন এক নতুন বাংলাদেশ। বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপে পড়ে থাকা সব পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশ না থাকায় যানজটের যাতে সৃষ্টি না হয় সেজন্য কাজ করছেন তারা। শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা ট্রাফিক, যেহেতু পুলিশ নাই সেজন্য আমরা ট্রাফিককে কন্ট্রোল করার চেষ্টা করছি। রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে শিক্ষার্থীরা কিছু অস্ত্র, টিয়ার সেল, রাবার বুলেট, গান পাউডার, পোশাক ও হেলমেট উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করার জন্য সেগুলো পাহারায় রাখেন। আমরা জানতে পারি যে মোহাম্মদপুর থানায় লুটপাট চলতেছে। সেটা জানার পরে আমরা এখানে কিছু শিক্ষার্থী এখানে চলে আসি। আসার পর দেখতে পাই যে অনেকে বিভিন্ন জিনিস লুটপাট করে নিয়ে যাচ্ছে। যতটুকু সম্ভব আমরা ওই মুহূর্তে ট্যাকেল করার চেষ্টা করছি। পুলিশ না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। আমরা একটা আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছি, তো আমি চাইবো এই ব্যাপারটার জন্য দ্রুত সুরাহা হয়। পুলিশ ও পুলিশ স্থাপনায় আক্রমণের ঘটনা যাতে না ঘটে সেজন্য রাজনৈতিক নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকলকে আহ্বান জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নৈরাজ্যে শিক্ষার্থী সহ অনেকের প্রাণ ঝরেছে। অবশেষে দাবিও আদায় হয়েছে। তবে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষ ও পুলিশের নিরাপত্তা। তবেই হবে নতুন বাংলাদেশ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের বাবা মা, পরিবারের স্বজনরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শেখ হাসিনা জোর করে তাদের ঢাকায় নিয়ে গেছে এমন অভিযোগ করে আবু সাইদের বড় ভাই বলেছেন, সাইদ হত্যার বিচারের ব্যাপারে সরাসরি কিছু বলেননি। রংপুর থেকে AKM মইনুল হকের পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন আসাদুজ্জামান আরমান। শুধু দেশ নয়, দেশের বাইরেও নাড়া দিয়ে গেছে আবু সাইদের নৃশংস হত্যাকাণ্ডের সেই ছবি। সাইদ যেন সব পথ ও মতের মানুষকে এক কাতারে সামিল করে গণ অভ্যুত্থানের মঞ্চ তৈরি করে গেছেন। রংপুরের বাবনপাড়া গ্রামে চিরনিদ্রায় শায়িত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ। আর সেই কবরের পাশে বসেই আবু সাইদের বৃদ্ধ বাবা একটি শান্তিময় দেশ দেখতে চান, সন্তান হত্যাকারীদের বিচার চান। বিচারের সূক্ষ্ম বিচার চাই, যেন ফাঁসি হয়ে যায় যে পুলিশে গুলি করছে। আর যে ছাত্রলীগে উনি বেলে বক্তব্য দিয়েছিল ক্যাম্পাসের ভিতরে, তার লিখিবি ধরে বেলে গালে মুখে চড়াইছে, তারও বিচার চাই আমি। আর যেন কোনো মায়ের বুক খালি না হয় এমন দাবি মায়ের। আরো যেন বুক খালি হয় না, আমার সন্তানের জন্য সব হয়ে গেছে, পরিবার যেন ভালো হয়, সকলেরাই যেন ভালো থাকে, আল্লাহ যেন সকলের ভালো থাকে। স্বজন হারিয়ে পরিবারের সদস্যরা শোক পর্যন্ত করতে পারেননি। শেখ হাসিনা প্রশাসনকে দিয়ে জোর করে তাদের ঢাকায় নিয়ে গেছে এমন অভিযোগ করে সাইদ হত্যার বিচারের ব্যাপারে স্পষ্ট করে কোনো আশ্বাস দেননি বলে জানান সাইদের বড় ভাই। সরকারের বড় বড় কর্মকর্তা যারা আছে ওরা রাতের 8টা থেকে 9টার দিকে আইসে আমাদের উপর একটা জুলুম সৃষ্টি করে। আমরা নিরীহ পরিবার এবং আমাদের পাশে সেরকম দাঁড়ানোর মতো কোনো লোক নাই। বাধ্য হয়েছি ওদের চাপের কারণে আমরা সরকারের কাছে যাইতে। ভাইক যেগুলো নিয়ে তো স্বপ্ন দেখছিলাম সেগুলো তো আর কিছু পূরণ হইলই না। এখন দাবি হইতেছে
আমার ভাইয়ের কারণে সে যে প্রথম বীরের মতো সাহসিকতা দেখাইছিল, সেই কারণে সব ছাত্ররা উজ্জীবিত হয়ে যেভাবে দেশকে করছে, মানে স্বৈরাচার থেকে মুক্তি করছে। এখন আমার তার ছোট বোন হিসেবে দাবি হইতেছে তাক জানি শহীদের মর্যাদাটা রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সাথে দেখা করতে আসেন অনেকেই। তারাও একটি দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চান। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল এনটিভির সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।